একজন ভয়ানক হ্যাকার হঠাৎ করেই পুরো একটা পুলিশ স্টেশনকেই হ্যাক করে ফেলে। পুরো পুলিশ স্টেশনকেই বন্দি বানিয়ে ফেলে। পুলিশ স্টেশনের ভেতর থেকে কেউ বাইরে বের হলেই বোমের আঘাতে সে মারা যাবে, এমনটাই বলে দেয় সেই হ্যাকার। পুরো একটা পুলিশ স্টেশনের ভেতরে সবাই জিম্মি হয়ে যায়। কিন্তু কেন? আর এই হ্যাকার এমনটা কেনই বা করলো? পুলিশ হন্যে হয়ে সেই হ্যাকারকে খুঁজতে থাকে, কিন্তু কোনো হদিসই তারা খুঁজে পায় না। আর মুভির শেষে এমন কিছু টুইস্ট বের হয় যেটাতে পুরো মুভির প্লটটাই বদলে যায়। তো কি ছিল সেই টুইস্ট, আর কে ছিল সেই হ্যাকার? পুলিশ কিভাবে সেই হ্যাকারকে ধরেছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি সাসপেন্স আর টুইস্টে ভরা তামিল মুভি রাইটস, যেটা 2025 সালে মুক্তি পেয়েছে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শুরুতেই J-15 কোভালার পুলিশ স্টেশনকে দেখানো হয়, যেখানে পুলিশ স্টেশনের ভেতরে একটা ফোন বেজে ওঠে। একজন কনস্টেবল ফোনটা উঠাতেই বলে, তোমাদের এত বড় সাহস হলো কি করে? আমার লোকদের কেন অ্যারেস্ট করেছো? সেই কনস্টেবল বলে, আসলে আপনি আমাদের ভুল বুঝছেন। তখনই সেই লোকটা বলে, আমার লোকদের যে করেই হোক আমি ছাড়িয়ে নেব, তোমরা কিছুই করতে পারবে না। এরপরে সেই থানার পুলিশ অফিসার রঘুরামকে দেখানো হয়। রঘুরামের কাছে অন্য একজন পুলিশ অফিসার এসে বলে, একজন পলিটিশিয়ান থানায় কল করেছিল, তার সেই জায়গায় প্রোটেকশনের জন্য কিছু পুলিশ অফিসার লাগবে। কিন্তু আমাদের থানায় এমনিতেই পুলিশ অফিসারের সংখ্যা অনেক কম, কিন্তু সেখানে তো কাউ না কাউকে যেতেই হবে। রঘুরাম বলে, ঠিক আছে, আমি সামান্য কয়েকজন নিয়ে সেখানে চলে যাচ্ছি, তুমি পুলিশ স্টেশন দেখে রাখো। রঘুরাম বের হয়ে পড়ে সেই পলিটিশিয়ানের কাছে যাওয়ার জন্য, কিন্তু সেখানে কনস্টেবল রঞ্জনা একটু লেট করে আসে, আর এতে রঘুরাম একটু রেগে যায়। রঞ্জনা তখন বলে, স্যার, আসলে আমার বাবা খুবই অসুস্থ, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, আর এই জন্য আমার আসতে একটু লেট হয়েছে। রঘুরাম বলে, ঠিক আছে, থানায় থাকো। ঠিক তখনই দেখা যায় একটা ছেলে এসে কনস্টেবল অশোকের কাছ থেকে চাবিটা নিয়ে তার বন্ধুদের বের করে নিয়ে আসে। কনস্টেবল রঞ্জনের সেখানে এসে বাধা দেয়, কিন্তু সেই ছেলেটি বলে, খুব শীঘ্রই আমার বাবা একজন সিএম হয়ে যাবে, তখন আমার পাওয়ার অনেকটাই বেড়ে যাবে, তোমরা কিছুই করতে পারবে না, তোমরা শুধু পলিটিশিয়ানদের হয়ে কাজ করতে পারবে। তবে মনে রেখো, ভবিষ্যতে এমন ভুল করলে পস্তাবে। আমার বন্ধুবান্ধব বা আমার লোকদের ধরলে তোমাদের অবস্থা আমি খারাপ করে ফেলবো। এরপরে ছেলেটি তার লোক এবং বন্ধুবান্ধবদের নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরেই রাতের বেলা হাইওয়ে রোডে দুটি গাড়িকে একে অপরের আগে পিছে যেতে দেখা যায়। হয়তোবা গাড়িটি একটি আরেকটিকে চেস করছিল, নয়তোবা একই সাথে চলছিল। আর এরপরেই দেখা যায় সেই গাড়িগুলোর মধ্যে একটি থেকে একটি ছেলেকে একটি নির্জন জায়গায় ফেলে রেখে যায়। ছেলেটি জীবিত নাকি মৃত সেটা বোঝা যায় না। এরপরেই অর্জুন নামের একটি লোককে দেখানো হয়, যে তার ছেলের ব্যাপারে একটি দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জেগে ওঠে। এরপরে অর্জুন তার ছেলে জয়ের রুমে আসে। আসলে জয় তার বন্ধুদের সাথে গতকাল রাতেই পাবে গিয়েছিল। অর্জুন দেখতে চাইছিল যে সে পাব থেকে ফিরেছে কিনা, কিন্তু দেখা যায় জয় এখনো পাব থেকে ফেরেনি। এরপরে অর্জুন জয়কে কল করে, কিন্তু তার ফোনে কল ঢুকছিল না। এরপরে অর্জুন ব্রেকফাস্ট করতে বসে আর কল্পনা করে গতকাল রাতের ঘটনা, যেখানে জয় এবং তার বন্ধুরা তার বাসায় আড্ডা দিচ্ছিল। অর্জুন দেখতে পায় সেখানে জয়ের বন্ধুরা মদ খাচ্ছে। অর্জুন তখন জয়কে বাইরে ডেকে নিয়ে যায় আর বলে, এগুলো কি? জয় বলে, বাবা, আমি খাচ্ছি না, ওরা একটু এনজয় করার জন্য এখানে চলে এসেছে, আর এই জন্য ওরাই খাচ্ছে। অর্জুন বলে, ঠিক আছে, ওদেরকে নাস্তা দিও। আর এর কিছুক্ষণ পরেই জয় এবং তার বন্ধুরা চলে গিয়েছিল পাবে। আর এই ঘটনাগুলোই নাস্তা খেতে খেতে অর্জুন মনে করছিল। নাস্তা শেষ করে অর্জুন চলে যায় জয়ের এক বন্ধুর বাসায়। দরজা নক করতেই সেই ছেলেটির মা দরজা খুলে এবং জিজ্ঞেস করে, জোসেফ কোথায়? জোসেফের মা বলে, ওর শরীরটা বেশি ভালো না, এজন্য ও ঘুমিয়ে রয়েছে। অর্জুন বলে, আসলে গতকাল রাতে জয়, জোসেফ এবং তার বন্ধুরা পাবে গিয়েছিল, এখন পর্যন্ত জয় বাসায় ফেরেনি, ওর ফোনটাও বন্ধ। এই জন্য আমি জোসেফের সাথে একটু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু জোসেফের মা একটু কর্কশ ভাষায় বলে যে ওর শরীর ভালো না, ঘুমিয়েছে, আপনি এখন যান, পরে আসবেন। অর্জুন চিন্তিত হয়ে সেখান থেকে ফিরে আসছিল, কিন্তু রাস্তায় জয়ের আরও এক বন্ধুর সাথে অর্জুনের দেখা হয়। অটো থেকে তাড়াতাড়ি নামিয়ে সে ছেলেটিকে জিজ্ঞেস করে, জয় কোথায়? কিন্তু ছেলেটিও ঘাবড়ে বলে সে জয় কোথায় জানে না। আর ঠিক তখনই সেই ছেলেটির বাবা সেখানে চলে আসে আর ছেলেটিকে তাড়াতাড়ি সেখান থেকে নিয়ে যায়। এতে অর্জুনের চিন্তা আরও একটু বেড়ে যায়। অর্জুন সাথে সাথে পুলিশ স্টেশনে চলে আসছিল, কারণ সে সন্দেহ করছিল হয়তো জয়ের কোনো কিছু হতে পারে, কারণ কেউ তার কোনো খবর দিতে পারছে না। জয়ের সাথে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য সে দ্রুত পুলিশ স্টেশনে চলে এসেছিল। এরপরে অর্জুন কনস্টেবল অশোককে তার ছেলের মিসিং হওয়ার ব্যাপারে বলে এবং একটা লিখিত কমপ্লেন দেয়। সেই কমপ্লেন পেপার দেখার পরে অশোক বলে, ঠিক আছে,
আছে, আপনি এখন যান, আপনার ছেলেকে খুঁজে পাওয়া গেলে আমরা আপনাকে জানাবো। কিন্তু অশোক সহ বাকিদের আচরণ দেখে অর্জুন বুঝতে পারে তার ছেলের মিসিং কেস নিয়ে পুলিশ স্টেশনের কেউই অতটা সিরিয়াস না। আর এই জন্য অর্জুন বাধ্য হয়ে কমিশনারের অফিসে চলে আসে। কিন্তু অর্জুনের কপাল খারাপ ছিল, কমিশনার খুবই বিজি ছিল, যার ফলে কমিশনারের সাথে অর্জুনকে কেউ দেখাই করতে দেয় না। অর্জুন বাধ্য হয়ে সেখান থেকে চলে আসে। অর্জুনের একটি কম্পিউটারের ঠিক করার দোকান ছিল, সে সেখানেই বসে বসে কাজ করছিল, কিন্তু কোনোভাবেই তার কাজে মন বসছিল না, শুধু জয়ের কথাই তার মাথায় আসছিল। এই জন্য সে আবারও পুলিশ স্টেশনে চলে আসে এবং অশোক সহ বাকিদের তার ছেলেকে খোঁজার জন্য রিকোয়েস্ট করে। তখনই অন্য একজন পুলিশ অফিসার রেগে যায় আর বলে, আমাদের এভাবে বিরক্ত কেন করছো? দেখো, তোমার ছেলে নেশায় বুঁদ হয়ে কোথাও পড়ে আছে, নেশা কেটে গেলে ঠিক চলে আসবে। অর্জুন বলে, স্যার এমনটা বলবেন না, আমার ছেলে কখনো কোনো নেশাপানি করে না, আর ও কখনো এমন কাজ করতেই পারে না। এবং অর্জুনকে অপমান করে থানা থেকে বের করে দেওয়া হয়। রাতের বেলায় যখন অর্জুন বাসায় আসে, তখনই হঠাৎ করে কিছু লোক তার উপরে হামলা করে, অর্জুনকে ঘিরে ধরে এবং তাকে জিজ্ঞেস করে, তোমার ছেলে জয় কোথায়? অর্জুন বলে, আমি জানি না জয় কোথায়, আর তোমরা কারা? তোমরা জয়কে কেন খুঁজে বেড়াচ্ছ? কিন্তু সেই লোকগুলো অর্জুনকে কোনো কথারই উত্তর দেয় না, বরং পুরো বাড়িটা তল্লাশি করে তারা সেখান থেকে চলে যায়। পরদিনই দেখা যায় পুলিশ একজন চোরকে ধরেছিল, যে অনেকের অনেক জিনিস চুরি করেছিল, আর সেই জিনিসগুলো খুবই মূল্যবান ছিল, যার ফলে পুলিশরা সেখানে চলে আসে আর যার যার জিনিস চুরি হয়েছে তাদের ডেকে সেসব জিনিস ফেরত দিয়ে দেয়। দেখা যায় সব জিনিস নেবার পরেও সেখানে একটা ল্যাপটপ থেকে গিয়েছিল। যখনই পুলিশ সেই চোরকে ল্যাপটপটির ব্যাপারে জিজ্ঞেস করে যে সে এটা কোথায় থেকে চুরি করেছে, এটা কার, তখন সে বলে এসবের তার কিছুই মনে নেই, আর সে ভুলে গিয়েছে এই ল্যাপটপটা সে কোথায় থেকে চুরি করেছিল। অশোক সেই ল্যাপটপটা অন করার চেষ্টা করে, কিন্তু সে ল্যাপটপ অন করতে জানত না। ঠিক তখনই পুলিশ স্টেশনে চলে আসে এসআই মীনাক্ষী। মীনাক্ষী সেখানে এসে সবার সাথে কথা বলে। আসলে মীনাক্ষী কয়েকদিনের ছুটিতে ছিল, কয়েকদিন পরে থানায় আসাতে সবাই তাকে তার খবরাখবর জিজ্ঞেস করছিল। ঠিক তখনই মীনাক্ষী সেখানে সেই ল্যাপটপটা দেখতে পায়। মীনাক্ষী অশোককে জিজ্ঞেস করে এই ল্যাপটপটা কার। অশোক বলে চুরি হওয়া ল্যাপটপ, কিন্তু এখন ও বলতে পারছে না এটা কোথা থেকে চুরি করা হয়েছে, আর আমরা তাকে ফেরতও দিতে পারছি না। এছাড়া ল্যাপটপটা আমি ওপেনও করতে পারছি না। এরপরে মীনাক্ষী অশোকের নিজ হাতে সেই ল্যাপটপ ওপেন করা শিখিয়ে দেয়। কিন্তু ল্যাপটপ ওপেন হওয়ার সাথে সাথেই দেখা যায় একের পর এক ট্যাব ওপেন হতে থাকে। মাল্টিপল ট্যাবগুলো তারা ডিলিট করেও কোনো কাজ হচ্ছিল না, কারণ সেগুলো একের পর এক ওপেন হয়েই চলছিল। তখনই ল্যাপটপের স্ক্রিনে অদ্ভুত এক ছবি ভেসে ওঠে, আর সেখানে একটা ভয়েস শোনা যায়, যেখানে বলা হচ্ছিল, যারা এই পুলিশ স্টেশনে রয়েছ তোমরা সবাই ফাঁদে পড়ে গেছো, তোমাদের ট্র্যাপ করা হয়েছে। তারা একটু ভয় পেয়ে যায়। তারা জিজ্ঞেস করে, তুমি কে, আর তুমি এগুলো কেন করছো? হ্যাকার বলতে থাকে, ধীরে ধীরে সবকিছু জেনে যাবে, আপাতত আমি তোমাদের যেটা বলছি সেটা করো। কনস্টেবল অশোক যে চেয়ারে বসেছে সেই চেয়ারের নিচে বোম রাখা আছে। কনস্টেবল অশোক যদি একবারও সেই চেয়ার থেকে উঠে যায়, সাথে সাথে সেই বোমটা ব্লাস্ট হয়ে যাবে, আর পুরো পুলিশ স্টেশন ধ্বংসস্তূপে পরিণত হবে, সবাই মারা যাবে। সবাই ভয় পেয়ে যায়। হ্যাকার বলতে থাকে, এই পুলিশ স্টেশনে অনেক পেন্ডিং কেস পড়ে রয়েছে। আসলে পুলিশরা তাদের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করছিল না, যার ফলে অনেকেই তাদের ন্যায় বিচার পাচ্ছিল না। কয়েক বছর আগেই এমনই একটা পেন্ডিং কেস রয়েছে, যেটার সাথে এই থানার পুলিশরাও জড়িত রয়েছে। তাই তোমাদের 30 মিনিট সময় দেওয়া হলো, এখনই সেই কেসটা খুঁজে বের করো, নয়তোবা এরপরে সাথে সাথে বোম ফেটে যাবে। হ্যাকারের কথা শুনে পুলিশ স্টেশনের সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। সবথেকে বেশি ভয় পায় কনস্টেবল অশোক। সাথে সাথে সব পুলিশ এবং কনস্টেবলরা চলে যায়। সেই পুলিশ স্টেশনে যত কেস ফাইল ছিল তারা সেগুলো খুঁজতে শুরু করে। অন্যদিকে মীনাক্ষী অন্য একটা রুমে যেয়ে সাথে সাথে পুলিশ কমিশনারকে কল করে এবং পুলিশ স্টেশনের পুরো পরিস্থিতিটা তাকে খুলে বলে। পুরো কথা শোনার পরে পুলিশ কমিশনার নিজেই অবাক হয়ে যায়, কার এত বড় সাহস যে পুলিশ স্টেশনকেই জিম্মি করে ফেলে। সে মীনাক্ষীকে বলে, ঠিক আছে, তোমরা আগে নিজের জীবন নিয়ে ভাবো, সেই হ্যাকার যা যা বলে তোমরা সেই রকম করেই কাজ করো, আমরা বাইরে থেকে তোমাদের সাহায্য পাঠানোর চেষ্টা করছি। এদিকে মীনাক্ষী আর পুলিশ কমিশনার যখন কথা বলছিল, পুলিশ কমিশনার এই পুরো বিষয়টা জানার জন্য রঘুরামকেও অ্যাড করে সেই ভিডিও কলে। সেখানে রঘুরাম অ্যাডভাইস দেয় সেই পুলিশ স্টেশন থেকে কাউকে বের না হতে দিতে, আর তারা বম ডিফিউজ ইউনিটকে এখনই সেই পুলিশ স্টেশনে পাঠিয়ে দিচ্ছে। সেই বম ডিফিউজের ইউনিট যখন পুলিশ স্টেশনে আসে আর অশোকের চেয়ারের নিচে সেই বোমটা ভালো করে দেখে, তখন তারা বলে এই বোমটা অন্য ধরনের, অন্যভাবে তৈরি করা হচ্ছে। তারা যে ধরনের বমগুলো হ্যান্ডেল করে এটা তার থেকে আলাদা, সেই বিস্ফোরকের সাথে এটার কোনো মিল নেই। তাই এটা কিভাবে ডিফিউজ করতে হবে
সেটা নিয়ে তাদের একটু ভাবতে হবে। তখন যেহেতু সেই থানায় অর্জুনও ছিল, অর্জুনও সেই বিস্ফোরকটা দেখে। আর যেহেতু অর্জুন কম্পিউটার রিপেয়ারিং এর কাজ করত, তাই তার এই বিষয়ে অল্প কিছু নলেজ ছিল। আরও একটা কারণ আছে এই বিষয়ে তার ধারণা থাকার জন্য, সেটা একটু পরেই জানতে পারবেন। সেই বোমাটা দেখার পরে অর্জুন বলে হয়তোবা এই বোমাটা এই পুলিশ স্টেশনেরই ওয়াইফাই দিয়ে কানেক্ট, যার ফলে দূরে বসেও সেই ওয়াইফাইয়ের মাধ্যমে হ্যাকার এই বোমটাকে কন্ট্রোল করছে। আর এই জন্য আমাদের খুব সাবধানে থাকতে হবে। এছাড়া আমার মনে হচ্ছে এই পুলিশ স্টেশনের আরও অনেক জায়গায় বোমা রয়েছে। ঠিক ওই সময়টাতে যখন একজন কয়েদি দেখতে পায় সব পুলিশ অফিসাররাই সেই বোমের কেসটা নিয়ে অনেক বেশি প্রেসারে রয়েছে, তারা কয়েদির দিকে একেবারেই নজর দিচ্ছে না, অন্যদিকে সেলটাও খোলা পায়, ঠিক তখনই এই সুযোগটা কাজে লাগিয়ে সে দৌড়ে পুলিশ স্টেশন থেকে পালাতে শুরু করে। কিন্তু এটা দেখে মীনাক্ষী সহ বাকি পুলিশরা তাকে থামতে বলে, কারণ সেই হ্যাকার বলেছিল কেউ এই পুলিশ স্টেশনের বাইরে যেতে পারবে না। যখনই সেই কয়েদি পুলিশ স্টেশনের দরজার সামনে যেয়ে দরজা খুলতে যাবে, ঠিক ওই সময়টাতে দরজার সেখানে একটা ব্লাস্ট হয়, আর সেই লোকটা ছিটকে আবার ভেতরেই চলে আসে। দেখা যায় সেই বোমের আঘাতে তার শরীরের অনেকটাই অংশ পড়ে গিয়েছিল। সে যন্ত্রণায় চিৎকার করছিল আর বলছিল তাকে যে করেই হোক বাঁচানোর জন্য, তাকে হসপিটালে নেওয়ার জন্য। কিন্তু সেখানে পুলিশ অফিসাররা জানতো যে এখান থেকে তারা বের হতে পারবে না। এজন্য মীনাক্ষী একটি হসপিটালে কল করে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসতে বলে। কিছুক্ষণ পরে যখন সেই অ্যাম্বুলেন্স চলে আসে আর দুইজন নার্স থানার ভেতরে আসে সেই লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, তখনই তারা পুরো ঘটনা জানতে পারে এবং তারা হতবাক হয়ে যায়, চিন্তায় পড়ে যায়। কারণ এই পুলিশ স্টেশনের ভেতরে ঢুকে তারাও ফাঁদে পড়ে গেছে, এখন আর বের হতে পারবে না। তাই তারা বাধ্য হয়ে সেই পুলিশ স্টেশনের ভেতরেই অ্যাম্বুলেন্সটাকে নিয়ে আসে আর সেই কয়েদির ট্রিটমেন্ট করতে থাকে। আর এ থেকেই তারা বুঝে যায় যে বাইরে থেকে যে কেউ এই পুলিশ স্টেশনের ভেতরে আসতে পারবে, কিন্তু ভেতর থেকে কেউ বাইরে যেতে পারবে না। এদিকে মীনাক্ষী কনস্টেবল অশোককে একটি ফাইল দেখায়। অশোক সেই ফাইলের ব্যাপারে বলতে থাকে, কয়েক বছর আগে এসপি রঞ্জনের সময় একটা কেস এসেছিল, যেখানে পুলিশ অফিসার হিসেবে ছিলেন পুলিশ অফিসার রঘুরাম, যেখানে এমএলএর ছেলে একটি মেয়েকে রেপ করে মেরে ফেলে। আর ঠিক ওই সময়টাতে রঘুরাম সেই এমএলএর ছেলেকে অ্যারেস্ট করেছিল, কিন্তু এমএলএ থানায় আসার পরে সেই রেপ কেসে অন্য একটি ছেলেকে জেলে ঢুকিয়ে নিজের ছেলেকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু সেখানে এসপি রঞ্জন একেবারেই কিছু বলেনি, চুপচাপ ছিল। হয়তোবা এমএলএর কাছ থেকে এসপি রঞ্জন ঘুষ নিয়েছিল। ওই সময়টাতে পুলিশ অফিসার রঘুরাম এসপি রঞ্জনের জুনিয়র থাকায় সেও কিছু বলতে পারেনি। আর তখন ওই মেয়েটা তার ন্যায্য বিচারও পায়নি। তখনই হ্যাকার তাদের বলতে শুরু করে, তোমরা এই যাত্রায় বেঁচে গেলে কারণ তোমরা কেসটা খুঁজে নিয়েছিলে। তখন ওই মেয়েটার ন্যায্য বিচার পায়নি, কিন্তু এখন পাবে। সেই কেসে যারা অপরাধী ছিল তারা সাজা পাবে। তোমরা এখনই এসপি রঞ্জনকে এখানে ডেকে নিয়ে আসো এবং তাকে সাজা দেবে। তোমরা পুলিশ স্টেশনের ভেতরেই আদালতের কাজ করবে। এরপরে মীনাক্ষী পুলিশ কমিশনারকে এই কথাটা জানায়। পুলিশ কমিশনার বাইরে একজন পুলিশ অফিসারকে দিয়ে রিটায়ার্ড এসপি রঞ্জনকে সেই থানার ভেতরে নিয়ে আসে। রিটায়ার্ড এসপি রঞ্জন বলে এখানে কেন ডাকা হয়েছে এভাবে ইমার্জেন্সি করে। তারপরেই তাকে পুরো ঘটনা খুলে বলে। আর এরপরে একটা সময় সেই থানারই একটা রুমে তাকে জোর করে আটকে রাখা হয়। এতে রঞ্জন অনেক বেশি রেগে যায় আর বলে, তোমরা ভুলে যেও না, আমি রিটায়ার্ড হলেও একজন পুলিশ অফিসার, আর আমি তোমাদের কাউকে ছাড়ব না, প্রত্যেককে সাসপেন্ড করিয়ে ছাড়ব। ঠিক এরপরেই পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করে মীনাক্ষী সেখানে একজন জজকে থানার ভেতরে নিয়ে আসে। কিন্তু জজ বুঝতে পারে না যে থানার ভেতরে তাকে এভাবে হুট করে ডেকে আনা হলো কেন। ঠিক ভেতরে আসার পরেই সেখানে টেম্পোরারি একটা আদালত বানানো হয় আর মীনাক্ষী জজকে সব কথা খুলে বলে। এমন অদ্ভুত পরিস্থিতির কথা শুনে অবাক হয়ে যায়, কারণ তার সার্ভিস লাইফে এইরকমটা সে আগে কখনো শোনেনি। এরপরে এসপি রঞ্জনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। অন্যদিকে একে একে এসপি রঞ্জন তার সার্ভিস লাইফে যেসব অপকর্ম করেছে, এছাড়া সেই মেয়েটির ন্যায় বিচার হতে এসপি রঞ্জন যেসব বাধা দিয়েছিল সবকিছুই জজকে জানানো হয়। কিন্তু সেখানে এসপি রঞ্জন বলে সে যে এইসব কাজ করেছে তার কোনো চাক্ষুষ বা প্রত্যক্ষ প্রমাণ নেই, কিন্তু কনস্টেবল অশোক বলে সে রয়েছে, সেও এই সময় এই থানায় ছিল। আর এসপি রঞ্জন তখন যা যা করেছে তার প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে কনস্টেবল অশোক। সবকিছু শোনার পরে জজ সেই রিটায়ার্ড এসপি রঞ্জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, কিন্তু এতে সে প্রচণ্ড রেগে যায় আর বলে, আমার হাত অনেক ওপর পর্যন্ত রয়েছে, তোমরা আমাকে একদিনও জেলের ভেতরে রাখতে পারবে না, আমি বাইরে বের হয়ে আসব এবং তোমাদের প্রত্যেককে দেখে নেব। কিন্তু পুলিশরা তাকে জোর করে একটা রুমে আটকে রাখে, কিন্তু সেই রুমে ঢোকার সাথে সাথেই একটা ছোট্ট বম ব্লাস্ট হয়,
যার ফলে সেই ঘরটা পুরোটাই কেঁপে ওঠে। অন্যদিকে দেখা যায় সেই বিস্ফোরণে এসপি রঞ্জন মারা যায়। আসলে সেই হ্যাকার আগে থেকেই বলে রেখেছিল এসপি রঞ্জনকে কোন ঘরে আটকে রাখা হবে এবং তাকে কোথায় কিভাবে রাখতে হবে। আর বোঝাই যাচ্ছিল সেই হ্যাকার আগে থেকে এসব প্ল্যান করে রেখেছিল। সেই মেয়েটির রেপ কেসে মেয়েটির ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে এসপি রঞ্জন যেসব বাধা দিয়েছিল সেটারই সাজা ভোগ করার জন্য এসপি রঞ্জনকে এই সাজা দিয়ে দেয় সেই হ্যাকার। কারণ সে জানত আইনের ফাঁকফোকর দিয়ে এই এসপি রঞ্জন তার প্রভাব খাটিয়ে একটা সময় ঠিকই বের হয়ে যাবে, আর এই জন্য তাকে সাথে সাথেই শাস্তি দিয়ে দেয় সে হ্যাকার। এদিকে এই ঘটনা দেখার পরে পুলিশ স্টেশনের ভেতরে যারা যারা ছিল তারা সবাই কেঁপে ওঠে ভয়ে। তারা আঁতকে ওঠে এই দৃশ্য দেখার পরে। তখনই সেই হ্যাকার বলতে থাকে পুলিশ মানুষের সেবক, সাধারণ মানুষকে সেবা দেওয়াই পুলিশের কাজ। আর সেই পুলিশে যখন ন্যায় বিচারের পথে বাধা হয়ে দাঁড়ায় তখন তাদের এই ধরনের সাজাই প্রাপ্য। সেই মেয়েটির কেসে অনেক পুলিশই তাকে সাহায্য করেনি, বরং পুলিশ হয়ে কেসে বাধা দিয়েছে। আর সেসব পুলিশ অফিসারদের রঞ্জনের শাস্তিটা দেখা উচিত, তাদের এ থেকে শিক্ষা নেওয়া উচিত। মীনাক্ষীর সাথে সাথে পুলিশ কমিশনারকে থানার এই ভয়াবহ পরিস্থিতির কথা বলে দেয়। মীনাক্ষী বলে সময় যাওয়ার সাথে সাথে থানার অবস্থা আরো ভয়াবহ হচ্ছে। সাথে সাথে সেই পুলিশ কমিশনার একটা মিটিং অ্যারেঞ্জ করে, আর সেখানে ভিডিও কলে পুলিশ অফিসার রঘুরামকেও রাখা হয়, যেখানে যে একজন পলিটিশিয়ানের বাড়িতে ডিউটিতে ছিল। সেখানে তারা আলোচনা করতে থাকে যে এই হ্যাকারকে কিভাবে ট্রেস করা যায়। অন্যদিকে মীনাক্ষী সেই হ্যাকারের সাথে কথা বলতে থাকে আর বলে আপনার কথা মতো আমরা এসপি রঞ্জনকে থানায় ডেকে নিয়ে আসি, তার বিচার করা হয়, আর বোম বিস্ফোরণে সে মারাও যায়। সেই মেয়েটি তার সাজাও পেয়েছে। এখন আপনারা কি চান, আমাদের কেন এই ফাঁদ থেকে মুক্তি দিচ্ছেন না? হ্যাকার বলে কিন্তু এখনো তোমাদের কাজ শেষ হয়নি, তোমরা এখনো আরো একটা কেস সমাধান করবে। সেটা হচ্ছে জয় নামের একটি ছেলে মিসিং হয়েছে, তাকে তাড়াতাড়ি খুঁজে বের করো। জজ বলতে থাকে এই জয়টাকে। তখনই অর্জুন সেখানে ছিল, সে বলে জয় আমার ছেলে। অর্জুন বলে একদিন আগেই আমার ছেলে নিখোঁজ হয়ে যায়, আর আমি পুলিশ স্টেশনে সেটা কমপ্লেনও করি, কিন্তু পুলিশরা আমার ছেলের মিসিং হওয়ার কেসটা কোনোভাবেই গুরুত্ব সহকারে দেখছিল না। এই জন্য আমি তাদের আবারও বলার জন্য থানায় এসেছিলাম। এটা শুনে জজ রেগে যায় আর বলে পুলিশকে রাখাই হয়েছে জনগণের সেবা করার জন্য, তোমরা যদি এই কেসগুলো সমাধানই না করো তাহলে তোমাদের বেতন কেন দেওয়া হয়? এখনই আমাকে সেই মিসিং কমপ্লেনের ফাইলটা দেখাও। অর্জুন সাথে সাথে সেই জজকে মিসিং কমপ্লেনের রিপোর্টটা তাকে দেখায়। জজ তাকে জিজ্ঞেস করে আপনার ছেলের কি হয়েছিল? অর্জুন বলে গতকাল রাতেই আমার ছেলে তার বন্ধুদের সাথে একটি পাবে গিয়েছিল, সেখান থেকে তার বন্ধুরা বাড়িতে ফিরে আসলেও আমার ছেলে জয় বাড়িতে ফেরেনি। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম জয়ের ব্যাপারে, কিন্তু তারা এই ব্যাপারে কথা বলতেই আগ্রহী না। তখনই জজ পুলিশ অফিসারদের অর্ডার দেয় জয়ের সেই বন্ধুদের থানায় ডেকে নিয়ে আসার জন্য। কিছুক্ষণ পরেই জোসেফ এবং স্যামুয়েলকে থানায় নিয়ে আসা হয়। জজ তাদের জিজ্ঞেস করে সেই পাবে তোমরা জয়ের সাথে ছিলে, জয় কোথায়? স্যামুয়েল এবং জোসেফ বলে জয়ের সাথে কি হয়েছে সেটা আমরা জানি না, আসলে আমরা অনেক নেশায় ছিলাম, তাই সেখানে কি হয়েছে আমরা কোনো কিছুই মনে করতে পারছি না। জজ বলে তাহলে তোমরা বাড়ি ফিরলে কি করে? জোসেফ এবং স্যামুয়েলের বাবা মা বলে আসলে সেই পাবের ম্যানেজার একটা সময় আমাদের কল করেছিল, আমরা সেখানে যেয়ে তাদের বাসায় ফিরে নিয়ে এসেছিলাম, কিন্তু সেখানে আমরা জয়কে দেখতে পাইনি, আর জয়ের সাথে কি হয়েছিল সেটাও আমরা জানি না। জজ তখন বলে ঠিক আছে, সেই পাবের ম্যানেজারকে থানায় নিয়ে আসো। এছাড়া পাবের আশেপাশের সিসিটিভি ফুটেজ এবং পাবের সিসিটিভি ফুটেজ আমার চাই, এখনই নিয়ে আসো। এদিকে মীনাক্ষী, রঘুরাম এবং পুলিশ কমিশনার তারা সবাই সন্দেহ করছিল যে হ্যাকার রয়েছে, তাকে নিশ্চয়ই এই থানার ভেতরে যারা রয়েছে কেউ না কেউ সাহায্য করছে। এই জন্য এই থানার ভেতরে যারা যারা ছিল তাদের সবারই ব্যাকগ্রাউন্ড চেক করছিল মীনাক্ষী কন্ট্রোল রুম থেকে। আর তখনই তারা জানতে পারে জয়ের বাবা অর্জুন আগে বোম ডিফিউজ ইউনিটে কাজ করত। মীনাক্ষী তখন অর্জুনকেই সন্দেহ করতে থাকে যে হ্যাকারের সাথে নিশ্চয়ই অর্জুনের কোনো কানেকশন রয়েছে, সে বোম ডিফিউজ ইউনিটে কাজ করে, এই ধরনের স্পেশাল বোম বানানোর ক্ষেত্রে তার দক্ষতা রয়েছে। অন্যদিকে দেখা যায় তার ছেলে মিসিং হওয়ার পরে পুলিশ তার ছেলের কাজটাতে ঠিকঠাকভাবে কাজ করেনি, হয়তোবা এজন্য রেগে গিয়ে সে প্রতিশোধ নিচ্ছে। তখনই মীনাক্ষী অর্জুনের কাছে চলে আসে আর বলে আমি সবকিছু জেনে গিয়েছি, সেই হ্যাকার আর তুমি মিলেই এই সবকিছু করছো, তাই তো তোমরা দুজনেই এই পুরো ঘটনার সাথে রয়েছ। জজও অর্জুনকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। অর্জুন বলে হ্যাঁ এটা সত্য যে আমি আগে বম ডিফিউজ ইউনিটে কাজ করেছি, আর আমার ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার পরে আমি যখন পুলিশে কমপ্লেন করি, পুলিশ যখন এই কেসটা ঠিকঠাকভাবে ইনভেস্টিগেশন করছিল না তখন আমার প্রচন্ড রাগ হয়েছিল, কিন্তু আমি সত্যি করে বলছি এই সব কিছুর পেছনে আমি নেই, কারণ যারা বম ডিফিউজ ইউনিটে কাজ করে তারা নিজের জীবন বাজি রেখে মানুষের জীবন বাঁচায়, আর সেই আমরাই কিনা মানুষের জীবন নিয়ে খেলবো, এটা কখনোই হতে পারে না, আমার কথা বিশ্বাস করুন।
অর্জুনের কথাগুলো শুনে সবাই দ্বিধায় পড়ে যায় যে অর্জুন কি সত্যি সত্যি বলছে নাকি আড়াল করে যাচ্ছে কিছু। অর্জুন বলে, ঠিক আছে, আমি আবারও নিজের জীবন বাঁচিয়ে রেখে এই বোমটা ডিফিউজ করার চেষ্টা করব। অর্জুন তখনই নিচে শুয়ে সেই বোমটার দিকে ভালো করে দেখতে থাকে, সেই বোমার কানেকশন বোঝার চেষ্টা করে। সে ভাবতে থাকে এই টাইমিংটাকে কিভাবে ঘোরানো যায়। এরপরে মীনাক্ষীর সন্দেহ হতে থাকে স্যামুয়েল এবং জোসেফের ওপরে। এজন্য সে তাদের আলাদা একটি রুমে নিয়ে যেয়ে জিজ্ঞাসাবাদ করে আর বলে, আমি জানি তোমরা নিশ্চয়ই কিছু না কিছু লুকাচ্ছ, আমাকে খুলে বলো সেই রাতে কি হয়েছিল আর জয়ের সাথেই বা কি হয়েছে। যদি তোমরা সত্যিটা এড়িয়ে যাও তাহলে তোমরা লম্বা সময়ের জন্য ভেতরে চলে যাবে, মাথায় রেখো এটা। তারা দুজনেই ভয় পেয়ে যায়। অবশেষে জোসেফ আর স্যামুয়েল বলতে শুরু করে। ঘটনা কয়েকদিন আগে ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে জোসেফ, স্যামুয়েল এবং জয় তারা একই কলেজে পড়তো আর তারা তিনজন ভালো বন্ধু ছিল, যার ফলে তাদের তিনজনেরই আলাদা একটা গ্রুপ ছিল আর তারা অন্য সবার থেকে সবসময় আলাদাই থাকতো। নিজেদের মধ্যে আনন্দ উল্লাস মজ মাস্তি করত। বর্ণিকা নামের একটি মেয়ে তার ফ্রেন্ডদের সাথেই সেখানে চলে আসে আর জয়ের সাথে এই বর্ণিকার আগে থেকেই পরিচয় ছিল। তারা সেখানে হাই হ্যালো করে একটা সময় একই সাথে তারা এনজয় করতে থাকে। তারা অনেক সময় কাটায় সেখানে। পরের দিনই দেখা যায় জয় এবং তার বন্ধুরা যখন কলেজে আসে, জোসেফ আর স্যামুয়েল জয়কে জিজ্ঞেস করে, তুমি বর্ণিকাকে আগে থেকে কিভাবে চেনো? জয় তখন বলতে শুরু করে, এক রাতে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, ঠিক তখনই আমি বর্ণিকাকে দেখতে পাই যে খুব ঘাবড়ে ছিল আর কান্না করছিল অনেকটা। ঠিক তখনই আমি তাকে জিজ্ঞেস করি যে আপনার কোনো সাহায্য লাগবে কিনা, কিন্তু বর্ণিকা কোনো কথা না বলেই একটু পরে একটা ক্যাব আসে আর সেই ক্যাবে বসে সে চলে যায়। একটু পরেই দেখা যায় কলেজে বর্ণিকা আসে আর জয়কে তার সাথে নিয়ে চলে যায়। আসলে ওই দিন একসাথে সময় কাটানোর পরে জয় এবং বর্ণিকা খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। সেখানে বর্ণিকা নিজের ব্যাপারে কিছু কথা বলতে থাকে জয়কে। বর্ণিকা বলে, আসলে আমি যখন ছোট ছিলাম তখনই আমার বাবা মার ডিভোর্স হয়ে যায় আর আদালতের রায় অনুযায়ী আমার কাস্টডি আমার মা পায়। আমি বড় হওয়ার আগ পর্যন্ত, মানে কলেজে ওঠার আগ পর্যন্ত আমার মায়ের কাছে ছিলাম, আমার বাবার সাথে কোনো যোগাযোগ ছিল না। কিন্তু কলেজে ভর্তি হওয়ার জন্য আমি চেন্নাইতে চলে আসি আর এখানে এসে আমি আমার বাবার সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমার বাবা আমার সাথে দেখা করার জন্য সময়ই করে উঠতে পারেনি। এতে আমার প্রচণ্ড রাগ হয়েছিল, আমি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু সামনেই আমার বাবার বার্থডে আর আমি চাই তার জন্মদিনে আমি তাকে খুব ভালোভাবে একটা সারপ্রাইজ দেব, আর এই জন্য তোমার সাহায্য দরকার। জয় এতে অনেক খুশি হয় আর বলে, এটা তো খুবই ভালো প্ল্যান। বর্ণিকা জয়কে বলে, তুমিও যাবে আমার সাথে যখন আমি আমার বাবার সাথে দেখা করতে যাব। জয় বলে, ঠিক আছে। পরদিনই দেখা যায় বর্ণিকা অনেক খুশি মনে কলেজে আসে। জয় তাকে বলে, তুমি তোমার বাবাকে কি সারপ্রাইজ দেবে? বর্ণিকা বলে, আসলে আমার কাছে কিছু গোল্ডের অর্নামেন্টস রয়েছে আর সেই সবগুলো মিলিয়ে আমি একটি গোল্ডের ব্রেসলেট বানিয়েছি আর এটাই আমি আমার বাবাকে দেব। জয় বলে, খুবই ভালো আইডিয়া এটা। দেখা যায় সেখানে জোসেফ আর স্যামুয়েল ছিল। জোসেফ আর স্যামুয়েল বর্ণিকাকে বলতে থাকে, তোমার বাবার বার্থডে, তাহলে একটু পার্টি তো হওয়াই দরকার, চলো আজ রাতে আমরা পাবে যাই, সেখানে যে আমরা অনেক এনজয় করব। কিন্তু জয় বলে, এগুলো কি, আমার এগুলো একদমই ভালো লাগে না। কিন্তু জোসেফ আর স্যামুয়েলের জোরাজুরিতে সেই রাতে জয়ও পাবে চলে যায়। বর্ণিকাও সেই পাবে এসেছিল, সে ড্রিঙ্কস করতে থাকে। অন্যদিকে দেখা যায় স্যামুয়েল এবং জোসেফ তারা মদ খেয়ে পুরোপুরি মাতাল হয়ে ডান্স করতে থাকে। জয় মদ খাচ্ছিল না, সে উল্টো বর্ণিকাকে বলছিল আর ড্রিঙ্কস না করার জন্য, কিন্তু বর্ণিকা তার কথা না শুনে আরও ড্রিঙ্কস করছিল। তারা সবাই সেখানে নাচানাচি করছিল। ঠিক তখনই দেখা যায় সে পাবে এমএলএর ছেলে অরবিন্দ ছিল। অরবিন্দ যখনই বর্ণিকাকে দেখতে পায় তার পছন্দ হয়ে যায়। সে বর্ণিকার কাছে যায় এবং তাকে হুকআপের জন্য অফার করে, কিন্তু বর্ণিকা যেতে অস্বীকার করে। ঠিক তখনই সেখানে জয় চলে আসে, কারণ বর্ণিকাকে অরবিন্দ জোরাজোরি করছিল। জয় তাকে বলে এখান থেকে চুপচাপ চলে যাওয়ার জন্য। ঠিক তখনই অরবিন্দ প্রচণ্ড রেগে যায়। জয় এবং অরবিন্দের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সেখানে জয়ের যে বন্ধু ছিল স্যামুয়েল এবং জোসেফ, তারাও ফাইট করতে থাকে অরবিন্দের বন্ধুদের সাথে। কিন্তু কিছুক্ষণ পরে যখন সেখানকার বাউন্সাররা দেখতে পায় পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে এবং অরবিন্দ ছিল এমএলএর ছেলে, তখন তারা জয়ের বন্ধু জোসেফ এবং স্যামুয়েলকেই আটকে ফেলে। জয় বুঝতে পারে এখন সে আর পেরে উঠবে না, এই জন্য জয় বর্ণিকাকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। ঘটনা এরপরে বর্তমানে চলে আসে। জোসেফ আর স্যামুয়েল বলে এরপরে কি হয়েছে তারা সত্যি কিছু জানে না। মীনাক্ষী জজের কাছে আসে এবং পুরো ঘটনা খুলে বলে। জজ বলে, ঠিক আছে, সেই পাবের ম্যানেজার এবং সেখানকার সিসিটিভি ফুটেজ এখনই নিয়ে আসো। এদিকে দেখা যায় পুলিশ কমিশনারের নির্দেশে বাইরে থেকে একজন আইটি এক্সপার্টকে সেই থানার ভেতর
ভেতরে ঢোকানো হয়েছিল। সে আসলে ক্র্যাক করার চেষ্টা করছিল যে বোমটা সেই হ্যাকার কিভাবে কন্ট্রোল করছে। সে কিছুক্ষণ ভাবার পরে সেখানকার পুলিশ অফিসারদের একটা আইডিয়া দেয়। তারা মীনাক্ষী এবং বাকি পুলিশদের বলে থানার সিসিটিভি ক্যামেরা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়ার জন্য। হ্যাকার হয়তোবা সিসিটিভি ক্যামেরা হ্যাক করে এই থানার উপরে নজর রাখছে যে কেউ বাইরে যাওয়ার চেষ্টা করছে কিনা। সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়ার পরে আপনারা এক এক করে থানার বাইরে যেতে শুরু করুন, আর আমি দেখি এই বোমটাকে কোনোভাবে ডিফিউজ করা যায় কিনা। যাদের বিশেষভাবে বাইরে যাওয়ার প্রয়োজন মীনাক্ষী তাদের একত্র করে, কিন্তু দেখা যায় সেই হ্যাকার সিসিটিভি ক্যামেরা বন্ধ করার পরেও থানার ভেতরের সবকিছু দেখছিল। অর্থাৎ আগে থেকে সে গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিল। স্পিকারে সেই হ্যাকার সবাইকে বলতে থাকে, তোমরা আমার নিষেধ মানোনি, এখন তোমরা সবাই মারা যাবে। তখনই অর্জুন সেই হ্যাকারকে বলে, প্লিজ এমনটা করবেন না। অর্জুন থানার ভেতরে থাকা সবাইকে বলে, আপনারা এটা কি করছেন? আমরা কেউ বাইরে যেতে পারবো না, নাহলে সবাই মারা যাব। থানার ভেতরে সবাই আবারও ভয় পেয়ে যায়। সেখানকার নার্স এবং অ্যাম্বুলেন্স ড্রাইভাররা বলে, আমরা তো এখানে কারো জীবন বাঁচাতে এসেছিলাম, কিন্তু এখানে আসার পরে আমাদের জীবনই এখন বিপন্ন হতে চলেছে। আমাদের কে বাঁচাবে? আমাদের কি দোষ? অন্যদিকে অশোকের অবস্থাও সময় যাওয়ার সাথে সাথে খারাপ হয়ে যাচ্ছিল। তার পা কাঁপছিল ভয়ে। অন্যদিকে তার স্ত্রী বাসায় থেকে বারবার কল করছিল তাকে বাসায় যাওয়ার জন্য। সে তার স্ত্রীকে পুরো বিষয়টা খুলেও বলতে পারছিল না, আবার বাসায়ও যেতে পারছিল না। ঠিক তখনই দেখা যায় বাইরে থেকে একজন লোক খুব ভাবসাব নিয়ে থানায় চলে আসে। যদিও সে জেল ফেরত আসামি, তাকে আসলে থানায় ডাকা হয়েছিল হাজিরা দেবার জন্য। সেও সেখানে এসেছিল হাজিরা দেওয়ার জন্য, কিন্তু ভেতরে আসার পরে থানার এমন পরিস্থিতি থেকে সে অবাক হয়। থানায় এমন পরিস্থিতি সে আর আগে কখনো দেখেনি। অন্যদিকে দেখা যায় সে পাবের ম্যানেজারকে একজন পুলিশ অফিসার থানায় নিয়ে এসেছিল। এদিকে সেই লোকটা জিজ্ঞেস করে, থানার ভেতরে এসব কি হচ্ছে? সেই চোরটা সেই লোকটাকে বলে, আসলে এই থানার ভেতরে একটা বোম লাগানো হয়েছে, আমরা বের হলেই সে বোমটা ফেটে যাবে। কিন্তু সেই লোকটা পুরো কথা শোনার আগেই ভয় পেয়ে বোমের কথা শুনেই থানা থেকে বের হওয়ার চেষ্টা করে দৌড়ে। কিন্তু সেই লোকটা যখনই মেইন গেটে দৌড়ে যায়, ঠিক তখনই বোম ব্লাস্ট হয়ে সেই লোকটা আবারও থানার ভেতরে এসেই পড়ে। এদিকে ওই সময়টাতে রঘুরামকে দেখা যায় একটি ছেলেকে মুখোশ পরিয়ে থানায় নিয়ে আসার জন্য। রঘুরাম আসলে বাইরে থেকে এই কেসটা ইনভেস্টিগেশন করছিল, সেই হ্যাকারকে ধরার চেষ্টা করছিল। রঘুরাম দেখা যায় থানার ভেতরে জজের সামনে সেই ছেলেটাকে এনে বলে, এই হচ্ছে এই সবকিছুর মূল হোতা, অর্থাৎ হ্যাকার। কিন্তু যখনই মুখোশটা খোলা হয় দেখা যায় এটা ছিল সেই এমএলএর ছেলে আরবিন্দ। রঘুরাম বলে, আমরা এই ল্যাপটপের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে সেটা খুঁজে বের করার চেষ্টা করছিলাম যে এই কাজটা কে করছে। তখনই আমরা দেখতে পাই এই ল্যাপটপের আইপি অ্যাড্রেসের সাথে অরবিন্দের অপারেশন সিস্টেমের একটা কানেকশন রয়েছে, আর পুলিশ স্টেশনে বোমটা ওই লাগিয়েছে। কিন্তু অরবিন্দ বলে, না, আমি এসবের সাথে জড়িত নই, আর আমি কেন পুলিশ স্টেশনে বোম লাগাতে যাব? এদিকে জজ দেখা যায় আরবিনকে দেখে চিনে ফেলে আর বলে, তোমাকে তো একটি কেসের 7 বছরের জেল দেওয়া হয়েছিল, তুমি বাইরে কি করছো? সেই কেসের দায়িত্বে থাকা পুলিশ অফিসার সেখানে চুপচাপ থাকে, কোনো উত্তরই দিতে পারে না। রঘুরাম বলে, আসলে ডিআইজি এর সাথেও মিলিত রয়েছে, ওর বাবা এমএলএ, ক্ষমতাও অনেক বেশি, তাই ক্ষমতা খাটিয়ে সে জেল থেকে বের হয়ে গেছে। এমনকি তার সাথে যারা ছিল সে তাদেরকেও বের করে নিয়েছে। এদের আমরা যতবারই ধরি না কেন, এরা এদের ক্ষমতার অপব্যবহার করে বের হয়ে যায়। আর এদের সাথে মিলিত রয়েছে আমাদেরই মতো কিছু অফিসার, যাদের কারণে আমরা কখনোই কোথাও আইন প্রয়োগ করতে পারি না। জজ তখন রেগে গিয়ে বলে, অনেক হয়েছে, এইবার আর হবে না, এমনটা আমি করার আর সুযোগই দেব না। ঠিক তখনই দেখা যায় পাবের সিসিটিভি ফুটেজ থেকে এবং পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ থেকে তারা দেখতে পায় যে হ্যাঁ, সেদিন আরবিন ঝগড়া করেছিল আর জয় আর বর্ণিকার পিছু করেছিল। অন্যদিকে গতকাল বিকেল 4টায় এই পুলিশ স্টেশনে আরবিন্দের গাড়িটা এসেছিল, কিন্তু অন্ধকারের জন্য দেখা যাচ্ছিল না যে সেই গাড়িটা কে চালাচ্ছিল। আর এরপরে বিকেল 4টা থেকে 2 ঘন্টা পর্যন্ত এই থানার সিসিটিভি ফুটেজ কেউ ডিলিট করে দিয়েছে। এদিকে জজ সেই পাবের ম্যানেজারকে বলে সেদিন কি হয়েছিল। রঘুরামও সেই ম্যানেজারকে ধমকাতে শুরু করে। অবশেষে সেই ম্যানেজার বলে, সেই রাতে আমরা জয়ের 2 বন্ধুকে ধরি এবং তাদের টর্চার করি। এরপরে তাদের বাবা মাকে ডাকার পরে তাদের কাছ থেকে টাকা নিয়ে অবশেষে আমরা জয়ের 2 বন্ধুকে ছেড়ে দেই। কিন্তু পাবের বাইরে কি হয়েছে সেটা আমি জানি না। ঠিক তখনই কয়েকজন পুলিশ অফিসার দেখা যায় জয়কে সেখানে ধরে নিয়ে আসে, অর্থাৎ অর্জুনের ছেলে। অর্জুন তার ছেলেকে দেখে অনেক ব্যাকুল হয়ে ওঠে তার কাছে যাওয়ার জন্য, কিন্তু পুলিশরা তাকে তার কাছে যেতে দিচ্ছিল না। এদিকে জিজ্ঞেস করা হয় সেই রাতে কি হয়েছিল, তখন বলতে শুরু করে, সেই রাতে যখন বর্ণিকা এবং সে গাড়ি নিয়ে পালাচ্ছিল তখন অরবিন্দ এবং তার বন্ধুরা তাদেরকে গাড়ি নিয়ে পিছু করছিল। কিছুদূর এভাবে যাওয়ার পরে রাস্তার ভেতরে একটা পুলিশের টহল টিম দেখার পরেই জয় এবং বর্ণিকা গাড়ি থামায় এবং সেই পুলিশের কাছে সাহায্য চায়। সেই পুলিশ তাদের আশ্বস্ত করে
তাদের কিছুই হবে না। এরপরে সেই পুলিশ অফিসার তাদের কোথাও নিয়ে যায়। ঠিক তখনই দেখা যায় সেখানে অরবিন্দ এবং তার লোকেরাও চলে এসেছিল। আসলে এই পুলিশ অফিসার অরবিন্দের সাথে আগে থেকেই মিলেছিল। আর অরবিন্দ যখন দূর থেকে দেখতে পেয়েছিল যে জয় এবং বর্ণিকা পুলিশের কাছে সাহায্য চাইছে, তখন অরবিন্দ সেই পুলিশ অফিসারকে ফোন দিয়ে তাদের প্ল্যান বলেছিল এবং তাদেরকে একটা নির্জন জায়গায় নিয়ে যেতে বলেছিল। এদিকে বর্ণিকা যখন সেখানে অরবিন্দ এবং তার লোকদের দেখতে পায়, সে বুঝে যায় সে কত বড় বিপদে পড়তে যাচ্ছে। সাথে সাথে সে ভিডিও করে, সেখানে সে বলে সে বিপদে রয়েছে, তার যে কোনো কিছু হয়ে যেতে পারে। আর এরপরে সেই ভিডিওটা সে তার বাবাকে সেন্ড করে দেয়। এদিকে অরবিন্দ এবং তার বন্ধুরা এবং লোকেরা সেখানে জয় আর বর্ণিকাকে অজ্ঞান হওয়ার ইনজেকশন দিয়ে দেয়। এরপরেই নরপশু অরবিন্দ বর্ণিকাকে অন্য একটা রুমে নিয়ে যায়, তাকে রেপ করে। এছাড়া তার বন্ধুরাও। এরপরে জয়কে তারা মারধর করে, বর্ণিকাকেও মারধর করে। এরপরে তাদের দুজনকেই নির্জন একটি জায়গায় ফেলে রাখে। কিছুক্ষণ পরেই জয়ের জ্ঞান ফেরে, সে পাশে বর্ণিকাকেও পড়ে থাকতে দেখে। তাড়াতাড়ি তার কাছে যেয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু দেখতে পায় অসহ্য যন্ত্রণা এবং কষ্ট ভোগ করে বর্ণিকা ইতোমধ্যে মারা গেছে। সে সাহায্যের জন্য কল করার চেষ্টা করে, কিন্তু সেখানে ফোনের নেটওয়ার্কই পাচ্ছিল না। অন্যদিকে প্রচণ্ড মারধর, বর্ণিকাকে হারিয়ে ফেলা এবং ঘটনার আকস্মিকতা সহ্য করতে না পেরে জয় সেখানে আবারও অজ্ঞান হয়ে যায়। ঘটনা বর্তমানে চলে আসে। জয় কাঁদছিল। ঠিক তখনই বড় একটা টুইস্ট রিভিল হয়। পুলিশ অফিসার রঘুরাম বলে, থানার ভেতরে বম আমি রেখেছিলাম। সবাই অবাক হয়ে যায়। জজ তাকে বলে, আপনি এটা কেন করলেন? তখনই আমরা আরও একটা শকিং ব্যাপার জানতে পারি। বর্ণিকা আর কারো নয়, পুলিশ অফিসার রঘুরামের মেয়ে। আর বর্ণিকা সেই ঘটনার সময় রঘুরামকে সে ভিডিওটা সেন্ড করেছিল। রঘুরাম সাথে সাথে বর্ণিকার লোকেশন ট্রেস করে তার কাছে পৌঁছে গিয়েছিল। আর সেখানে যাওয়ার পরে জয় আর বর্ণিকাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে। প্রথমে রঘুরাম ভেবেছিল জয়ই হয়তোবা বর্ণিকাকে এমন অবস্থা করেছে, কিন্তু জয়ের যখন জ্ঞান ফেরে, পাবে যা হয়েছে এবং অরবিন্দ তাদের সাথে যা যা করেছে সে সবকিছু খুলে বলে। নিজের একমাত্র মেয়ের এমন করুণ পরিণতি দেখে সে একেবারেই ভেঙে পড়ে। রঘুরাম বুঝতে পেরেছিল অরবিন্দকে নর্মালভাবে শাস্তি দিতে গেলে এমএলএ তার প্রভাব খাটিয়ে তার ছেলেকে ঠিকই বাইরে বের করে নিয়ে আসবে, সে কিছুই করতে পারবে না। আর এই জন্যই সেই পুরো প্ল্যানটা করে। আসলে যে হ্যাকারটা ছিল সেটা রঘুরাম নিজেই ছিল। আর এই জন্য রঘুরাম এই পুরো প্ল্যানটা করে অরবিন্দকে এখানে ডেকে নিয়ে আসে শাস্তি দেওয়ার জন্য, তার মুখোশ খুলে দেওয়ার জন্য সবার সামনে। কিন্তু সেখানে একটা বিপত্তি বাধে। অরবিন্দের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, জয়ের কথা ছাড়া তাদের কাছে আর কোনো প্রমাণই ছিল না। অন্যদিকে পাবে যা হয়েছিল সেসবের সিসিটিভি ফুটেজ সেই ম্যানেজার আগেই ডিলিট করে ফেলেছিল। এই জন্য অরবিন্দ হাসতে থাকে আর বলে, তোমরা আমার বিরুদ্ধে কোনো প্রমাণই জোগাড় করতে পারবে না, আর আমারও কিছু করতে পারবে না। সে হাসতে হাসতে থানার ভেতর থেকে বাইরে চলে আসে। অন্যদিকে খবর পেয়ে তার বাবা বাইরেই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল তার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। ঠিক তখনই সেখানে পুলিশের একটা প্রমাণ খুঁজে পায়। বর্ণিকার গাড়ির পেছনের যে ব্যাক ক্যামেরাটা ছিল সেটার ভেতরে একটা সিসিটিভি ফুটেজ রেকর্ড হয়েছিল, যেখানে সেই নির্জন জায়গায় নিয়ে যাওয়ার পরে আহত বর্ণিকার গলায় পাড়া দিয়ে চেপে ধরে তাকে মেরে ফেলেছিল অরবিন্দ। অরবিন্দের এমন নিষ্ঠুরতা দেখে সবার চোখে পানি চলে আসে। এখন তারা প্রমাণও পেয়ে গেছে। সবাই রঘুরামকে বলে তাড়াতাড়ি যে আবার অরবিন্দকে ধরে আনার জন্য। কনস্টেবল অশোককে বলে তার চেয়ার থেকে উঠে দাঁড়ানোর জন্য। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ চেয়ারের নিচেই তো বোম ছিল, উঠে গেলেই ব্লাস্ট হবে। অশোক কিছুতেই উঠতে চায় না, কিন্তু রঘুরাম বলে এই বোমটা আমি ফিট করেছি, তাই আমি জানি কি হবে, তুমি উঠে দাঁড়াও। অশোক অনেক সাহস নিয়ে ভয় ভয়ে উঠে দাঁড়ায়। ঠিক তখনই দেখা যায় সেখানে কোনো বিস্ফোরণই ঘটে না। অরবিন্দ এবং তার বাবা যে গাড়িতে গিয়েছিল সেটাই বরং ব্লাস্ট হয়ে যায়। আসলে সেই বোমটা ছিল সেই গাড়িতে রাখা বোমার একটা সুইচ, যার ফলে অশোক ওঠার সাথে সাথে সেই বোমটা অ্যাক্টিভ হয়ে ব্লাস্ট হয়ে যায়। রঘুরাম আসলে জানত যে কোনোভাবেই অরবিন্দকে সোজা পথে আইনের পথে সাজা দেয়া যাবে না, তার বাবা তাকে বাঁচিয়ে নেবে। আর এই জন্যই সে প্রথমে অরবিন্দের মুখোশ সবার সামনে খুলে দেয়। এছাড়া দায়িত্ব কর্তব্যে থাকা যেসব পুলিশ অফিসাররা টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেয়ে অসহায় মানুষদের বিরুদ্ধে কাজ করে তাদেরকেও সবার সামনে নিয়ে আসে। আর এরপরেই নিজের মতো করে সেই অরবিন্দকে শাস্তি দেয়। আর এভাবেই রঘুরাম তার মেয়ে হত্যার বদলা নিয়েছিল। এদিকে সবকিছু দেখা আর শোনার পরে জজ এই কেসটা ক্লোজ করে দেয়। রঘুরামের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপই নেওয়া হয় না। এরপরেই দেখা যায় রঘুরাম বর্ণিকার অস্থি সমুদ্রে ভাসিয়ে দিচ্ছিল, আর রঘুরামের স্ত্রী আবারও তার কাছে ফিরে এসেছিল। এদিকে জয়ও বর্ণিকার জন্য মন খারাপ করতে থাকে। তার খুব করে কান্না পায়, কারণ জয়ও বর্ণিকাকে ভালোবেসে ফেলেছিল ধীরে ধীরে। অন্যদিকে বর্ণিকার আত্মা ওপর থেকেই সবকিছুই দেখতে পাচ্ছিল। আর এভাবে মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন।
আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।